ব্যবসার জন্য সেরা বিনিয়োগ কোনটা এই প্রশ্নটা কিন্তু সবসময়ই থাকে। তো আজ আমরা বাণিজ্যিক সোলারের আর্থিক দিকগুলো একটু খুঁটিয়ে দেখব আর জানার চেষ্টা করব কেন ২০২৬ সালে এটাই হয়তো হতে পারে সেই সেরা বিনিয়োগ। সোলার শুনলেই আমাদের মাথায় আসে পরিবেশ বাঁচানোর কথা, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো, বিশেষ করে ব্যবসা, এনজিও বা সরকারি সংস্থাগুলোর জন্য এর সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু টাকা বাঁচানো। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা খরচ, এটা ঠিক কখন একটা সম্পদে পরিণত হয়? মানে কবে থেকে লাভ আসা শুরু হবে? সোলারে বিনিয়োগের পেছনে আসলে তিনটা বড় কারণ কাজ করে। এক, এটা বিদ্যুতের খরচটাকে একটা প্রেডিক্টেবল লেভেলে নিয়ে আসে। দুই, এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই বেশ ভালো। আর ৩ নম্বরটা হলো, গ্রিডের উপর ভরসা কমে, মানে নিজস্ব শক্তির একটা নিরাপত্তা তৈরি হয়। আচ্ছা, এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক। মানে ওই যে বললাম ভালো রিটার্ন আসে, সেটা কিভাবে? এর পেছনে আছে কিছু দারুণ সরকারি ইনসেন্টিভ, যা পুরো হিসাবটাকেই বদলে দেয়। এর মধ্যে সবচেয়ে বড় যে ফেডারেল সাপোর্ট, সেটা হলো ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বা সংক্ষেপে আইটিসি। এটা সরাসরি একটা সোলার সিস্টেম বসানোর মোট খরচকে অনেকটাই কমিয়ে আনে। কমার্শিয়াল প্রজেক্টের ক্ষেত্রে এই ট্যাক্স ক্রেডিটটা শুরুই হয় ৩০% থেকে, মানে মোট খরচের প্রায় ১/৩ কমে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, এই ৩০% কিন্তু শেষ কথা নয়, এটা তো কেবল শুরু। ধরুন, যদি আমেরিকার তৈরি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাহলে আরও ১০% বোনাস। আবার যদি কোনো বিশেষ এনার্জি কমিউনিটিতে প্রজেক্টটা হয়, সেখানেও বোনাস আছে। মানে সব মিলিয়ে এই আইটিসির মাধ্যমেই একটা প্রকল্পের মোট খরচের প্রায় অর্ধেক পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে। আইটিসি ছাড়াও আরও একটা দারুণ টুল আছে, এটাকে বলে অ্যাক্সিলারেটেড ডিপ্রিসিয়েশন বা ম্যাকার্স। এটা দিয়ে ব্যবসার মালিকেরা সোলার সিস্টেমের প্রায় ৮৫% মূল্যই খুব দ্রুত খরচ বা অবচয় হিসাবে দেখাতে পারেন। এর ফলে কি হয়, প্রথম কয়েক বছরে ট্যাক্স অনেক কমে আসে আর হাতে ক্যাশফ্লো বেড়ে যায়। তো এত সব ইনসেন্টিভের কথা তো জানা গেল, কিন্তু প্রশ্ন হলো, কোম্পানিগুলো এই প্রজেক্টের টাকাটা জোগাড় করে কিভাবে? টাকা জোগাড়ের পথ মূলত দুই রকম। একটা হলো সরাসরি নিজেরা কিনে ফেলা, মানে ডিরেক্ট ওনারশিপ, আর আরেকটা হলো থার্ড পার্টি ফাইন্যান্সিং, যেটা অনেকটা লিজ নেওয়ার মতো ব্যাপার। এখানে ৫টা খুব কমন ফাইন্যান্সিং মডেল দেখানো হচ্ছে। যেমন ক্যাশ দিয়ে কিনলে সব কিছুর মালিকানা নিজের, সব ট্যাক্স সুবিধাও নিজের, আর লম্বা সময়ে লাভটাও সবচেয়ে বেশি। আবার একদম উল্টো দিকে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা পিপিএ মডেলে শুরুতে কোনো খরচই লাগে না, কিন্তু সিস্টেমের মালিকানা থাকে অন্য কারো হাতে। আসলে প্রত্যেকটা মডেলই এক এক ধরনের আর্থিক পরিকল্পনা আর লক্ষ্যের জন্য তৈরি। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটার দিকে যাওয়া যাক। এই যে বিনিয়োগটা করা হলো, এর টাকাটা কবে নাগাদ উঠে আসবে? এই হিসাবটার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়, সেটা হলো পে ব্যাক পিরিয়ড। মানে ঠিক কত সময় লাগছে পুরো বিনিয়োগটা উসুল হতে। যে পয়েন্টে গিয়ে খরচ আর লাভের হিসাবটা সমান সমান হয়ে যায়। এখনকার বাজারে বেশিরভাগ কমার্শিয়াল সোলার প্রজেক্টের ক্ষেত্রে এই পেব্যাক পিরিয়ডটা কিন্তু খুব বেশি না, সাধারণত মাত্র ৫ থেকে ৭ বছর। পেব্যাক বের করার একটা সহজ হিসাব আছে, মাত্র ৪টা ধাপে। প্রথমে দেখতে হবে মোট খরচ কত, এরপর বছরে কত টাকার বিদ্যুৎ বিল বাঁচছে সেটা বের করতে হবে। ৩ নম্বরে মোট খরচ থেকে সরকারি ইনসেন্টিভগুলো বাদ দিয়ে আসল বা নেট খরচটা বের করতে হবে। আর সবশেষে ওই নেট খরচকে বার্ষিক সঞ্চয় দিয়ে ভাগ করলেই বছরটা বেরিয়ে আসবে। খুবই সহজ। তবে একটা কথা মাথায় রাখা দরকার, এই যে ৫ থেকে ৭ বছরের হিসাব, এটা কিন্তু ফিক্সড না। এমন অনেক কিছুই আছে যা এই সময়টাকে আরও কমিয়ে আনতে পারে। যেমন আপনার এলাকার বিদ্যুতের দাম এখন কেমন, ব্যবসাটা কি দিনের বেলায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে, ছাদের অবস্থা কেমন, সেখানে রোদ কেমন পড়ে, আর অবশ্যই সিস্টেমটা সঠিক সাইজের কেনা হলো কিনা এবং দামটা ঠিকঠাক পাওয়া গেল কিনা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ফাইনাল রিটার্নের উপর বড় প্রভাব ফেলে। সুতরাং সবকিছু মিলিয়ে দেখলে লম্বা সময়ের সঞ্চয়, সম্পত্তির দাম বেড়ে যাওয়া আর খরচের একটা স্থিতিশীলতা সবকিছুই একটা দিকে ইঙ্গিত করে। ২০২৬ সালে সোলার এনার্জি শুধু পরিবেশ নিয়ে ভাবা নয়, এটা একটা দারুণ কৌশলগত আর্থিক সিদ্ধান্তও বটে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ব্যবসার ছাদটা কি শুধুই একটা ছাদ, একটা অলস খরচ, নাকি এটা ভবিষ্যতের জন্য একটা সম্পদ, যেটা আগামী ২৫ বছর বা তারও বেশি সময় ধরে আয় করার সুযোগ তৈরি করে দিচ্ছে?